আজকের গল্প পরিণীতা। ইনফিউশনটা শেষ করতে করতে প্রায় 5:30 বেজে গেল। এখন না বেরোলে টিউলিপ পৌঁছাতে পারবো না আজ। প্রায় 7 বছর হয়ে গেল আমি প্রতি শনিবার কফি হাউস আসি, কিছুটা সময় নিজেকে দেওয়ার জন্য। এই সময়টা আমার সম্পূর্ণ নিজের। বেশ ভালোবাসি আমি এই সময়টাকে। তবে আজ একটু তাড়াতাড়ি এসে গেলাম। আসলে সকালে মায়ের ফোনটা আসার পর থেকেই মনটা খুব চঞ্চল হয়ে আছে। পরীকে স্কুলে দিয়ে ক্লিনিকে বেশি পেশেন্টও দেখতে পারিনি। কি জানি কেন এমন হচ্ছে। আমি নন্দিনী, ডাক্তার নন্দিনী মুখার্জি, পেশায় শিশু চিকিৎসক। পরী আমার মেয়ে। আমি সিঙ্গেল। কলকাতায় আজ প্রায় 12 বছর হয়ে গেল। একাই থাকতাম, তবে এখন আমি আর পরী। তবে মীরা দিদিও আছে, আমাদের সব কিছু দেখাশোনা করে। কলকাতায় আসার সময় মা ওকে পাঠিয়েছিল আমার সাথে, তাই আজও রয়ে গেছে বালিগঞ্জে 2 কামরার একটা ফ্ল্যাটে। সেই এসেছিলাম মেডিকেল কলেজে ভর্তির সময়। ইচ্ছে ছিল গ্রাম ফিরে ডাক্তারি করব, তবে তা আর হয়নি। না, যাওয়া হয়নি বললে ভুল হবে। আমার মা বাবাই চাননি যে আমি ফিরে যাই। তবে আমরা মা মেয়ে মিলে এখানে বেশ ভালোই আছি, কোনো চিন্তা নেই। বেরোতে যাব এমন সময় আরও এক পশলা বৃষ্টি। বাধ্য হয়ে আরও একটা ইনফিউশন অর্ডার করে কফি হাউসে বসে গেলাম। আজ আর ওখানে যাওয়া হবে না, যা বৃষ্টি, ফিরতে রাত হয়ে যাবে। আমার পরী মেঘ ডাকলে বড় ভয় পায়। কাল যাব ওখানে, ফোন করে দেব। টিউলিপ একটা অনাথ আশ্রম, পার্ক সার্কাসের একটু আগে। প্রতি শনিবার ওখানে যাই বাচ্চাগুলোর জন্য। কেউ অসুস্থ হলে ট্রিটমেন্ট করি, আর না হলে এমনি খোঁজখবর নিয়ে আসি। মাঝে মাঝে পরীও যায় আমার সাথে। খুব ভালোবাসে ও ওখানে যেতে। আর তো সেরকম কেউ নেই আমাদের, তাই হয় আজ এত বছর পর মায়ের ফোন পেয়ে অস্থিরতাটা আর কাটছে না। সকালে যখন ফোনটা এলো তখন প্রায় সকাল 10টা। আমি আর পরী বেরিয়ে গেছি, ড্রাইভ করছিলাম আমি। মা কথা বলল, বাবাই ধরল না, শুধু বলল ওরা কাল আসছে। আমি আর পরী যেন বাড়িতেই থাকি। ওরা কখনোই পরীকে চায়নি, আর মেনেও নেয়নি, বা হয়তো ওকে আপন করতে পারেনি। আর হয়তো ভয়টা আমার সেই জন্যই, যদি ওরা আমায় পরীকে আমার থেকে সরিয়ে নেয়। আমার বাবাই যথেষ্ট প্রতিপত্তি সম্পন্ন একজন মানুষ। বাবাই পারে না এমন কোনো কাজ নেই, তাই বোধহয় ভয়টা একটু বেশি। আজ আমি এত ভয় পাইছি, অথচ সেদিন সবার আগে ফোনটা আমি বাবাইকেই করেছিলাম। দিনটা ছিল 15ই জানুয়ারি। ওই মারাত্মক শীতেও এদিন বৃষ্টির রাত ছিল। আমি হসপিটাল থেকে ফিরছিলাম বালিগঞ্জে। যখন ট্রেন থেকে নামলাম, রাত তখন 11টা 10-15 হবে। রাস্তায় একটা রিক্সা নেই। ইতিমধ্যে রাতুল 3বার ফোন করেছে। তখন আমি ওটিতে। একবার ফোন করেছিলাম, ধরেনি, বোধহয় ঘুমিয়ে পড়েছিল। রাতুল আমার স্কুল ফ্রেন্ড, পরে বয়ফ্রেন্ড হয়েছিল। ও চাকরি সূত্রে চেন্নাই থাকতো। বৃষ্টি আস্তে আস্তে বেশ জোরে চলে এলো। বাধ্য হয়ে একটা শেডের তলায় গিয়ে দাঁড়ালাম আমি। লক্ষ্য করলাম কোথা থেকে যেন একটা কান্না মেশানো গোগানির আওয়াজ আসছে। আওয়াজ লক্ষ্য করে গিয়ে দেখলাম একজন অবিবাহিত গর্ভবতী মেয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে। কে যেন ওকে রাস্তায় ফেলে দিয়ে গেছে। অনেক কষ্ট করে শেডের তলায় আনলাম ওকে। আস্তে আস্তে জল খাওয়ানোর চেষ্টাও করলাম, কিন্তু ধীরে ধীরে ওর অবস্থার অবনতি হচ্ছিল, আর আমি কিছু করতে পারছিলাম না। এমন সময় ওখান দিয়ে একটি গাড়ি পার হচ্ছিল। অনেক কষ্টে তাকে দাঁড় করালাম। ওই ভদ্রলোকের সাহায্যে ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম। তবে সে রাত্রে ওই মেয়েকে আমরা বাঁচাতে পারিনি। তবে যাকে পেরেছিলাম সেই আমার পরী। সেদিন রাতটা হসপিটালে থেকে পরদিন সকালে বাড়ি ফিরছিলাম। সেবারে গ্রামে আর যাওয়া হয়নি। 1 সপ্তাহ পরে রাতুলের আসার কথা ছিল কলকাতায়। সেদিন আর আমি ওকে আনতে যেতে পারিনি। 7 দিনের ছোট্ট পরীকে রেখে আমি কীভাবেই যেতাম। কিন্তু রাতুল ফিরে সব শুনে এক সুন্দর অবিশ্বাসের নজির দিয়ে গেল। পরীর পিতৃ পরিচয় জানার অজুহাতে খুলে দিল ভালোবাসার বাঁধনটা। পরীকে নিয়ে প্রায় 2 মাস পরে ফিরেছিলাম বাড়িতে।
বাড়ির সবাইও সেই একই অজুহাতে ফিরিয়ে দিয়েছিল আমায়। সত্যিটা মানার মতো কেউ ছিল না তখন, একমাত্র প্রিয়ব্রত ছাড়া। প্রিয়ব্রত রায় সেদিন রাতের দেবদূত। উনি পেশায় উকিল, তাই পরীর যাবতীয় আইনি কাগজপত্র সব উনিই রেডি করে দিয়েছিলেন। পরীর আরও একজন আপনজন আছে আমি ছাড়া, ওর প্রিয় আঙ্কেল, যে নিয়মিত খোঁজ নেয়। আর যদি পরীকে দেখতে ইচ্ছা হলে আমরা আজও বাইরে দেখা করি। উনি আসেন না এখানে, আসেন না আমার দুর্নামের ভয়ে। সময়টা যেন আজ সকাল থেকে একটু তাড়াতাড়ি কাটছে। মনের মধ্যে যেন তোলপাড় হচ্ছে। পরীকে ব্রেকফাস্ট খাওয়াতে খাওয়াতে বাইরে থেকে গাড়ির আওয়াজ এলো। গিয়ে দেখলাম একটা নয় দুটো গাড়ি। দুটোই আমার চেনা, একটা বাবাইয়ের আর একটা প্রিয়ব্রত বাবুর গাড়ি। বাবা মার আশাটা প্রেডিক্টেড ছিল, কিন্তু প্রিয়ব্রত বাবুর আশাটা আকস্মিক। বাবাই মাকে প্রণাম করে বসালাম। মীরা দিয়েও প্রণাম করে একটু জল খাবার আনতে গেল। পরীও ছুটে গিয়ে উঠল প্রিয়ব্রত বাবুর কোলে। আজ মারা প্রথম আমার পরীকে দেখল। পরী তো ওদের চেনে না, তাই চুপ করেই ছিল। নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর বুঝতে পারলাম প্রিয়ব্রত বাবুর সাথে মা বাবাইয়ের খুব ভালোভাবেই যোগাযোগ আছে। তবে কিভাবে ঠিক বুঝলাম না। হঠাৎই বাবাই আমাকে বলে উঠলেন, দেখো, এতদিন বাদে তোমার বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমরা চাই তুমি এটা মানো। বলো, সেরকম কিছু হলে নিশ্চয়ই মানব। বললাম আমি। তুমি বিয়ে করো, এভাবে জীবন চলে না। আমরা তোমার জন্য পাত্র দেখেছি। না বাবাই, তার হয় না। আমি পরীকে ছাড়ব না। আমার পক্ষে এ বিয়ে সম্ভব নয়। বাবাইয়ের কথার মাঝেই প্রায় গর্জে উঠলাম আমি। আমরা সে কথা বলিনি। কথা কাটাকাটির দিকে যাচ্ছি দেখে প্রিয়ব্রতবাবু বললেন, আমার আপনার সাথে কিছু কথা আছে, একটু বাইরে আসুন। ওনার কথা মতো বেরিয়ে এলাম আমি। বাইরে এসে ব্যালকনির চেয়ারটায় বসলাম দুজনে। আমি পরীকে ছাড়ব না। মা বাবাই এটা আমার সাথে কিভাবে করেছে, আর আপনি কিভাবে মানছেন এগুলো? আপনি তো সব জানেন। এরপরেও? হ্যাঁ, জানি বলেই বলছি। আমি পরীর বাবা হতে চাই। বিয়ে করবেন আমায়? আজ ফিরতে ফিরতে প্রায় 10টা হয়ে গেল। সেই আগের মতো আমরা সবাই ডিনারে গিয়েছিলাম। মা বাবাই, পরী, আমি, প্রিয়ব্রত আর মীরা দিও। নিজেকে দেখেছিলাম আমি। মা বাবাইকেও একদিনেই আপন করে নিয়েছি, আর ওরাও মীরা দিও খুব খুশি আছে। মা বাবাই বেশ কিছুদিন এখানেই থাকবেন। বাবাইয়ের একটু চেক আপের প্রয়োজন। আগামী পরশু আমাদের রেজিস্ট্রি, আর সামনের মাসেই আমাদের বিয়ে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।